চলে এলাম বাংলা ব্যাকরণের ১০০টি এপিসোডের মধ্যে চতুর্থ এপিসোড নিয়ে ডিটেলস আলোচনায় চলে যাচ্ছি। তবে তার আগে আপনাদের বলছি, যেগুলো আমরা আলোচনা করছি এগুলো আপনারা খাতায় নোট ডাউন করে রাখুন কিংবা সংগ্রহ করে রাখুন। এগুলোর মধ্যে থেকে কিন্তু যে কোনো পরীক্ষায় আপনারা পাবেন। প্রথমে ১ নম্বরে রয়েছে টাকার কুবের থেকে টাকার কুমির, যে ধরনের ধ্বনি পরিবর্তনের কারণ। এখানে কি অপশানে রয়েছে? লোকনিরুক্তি, জোর কলম শব্দ, সাদৃশ্য, বিমিশ্রণ। দেখুন, প্রথমেই একটা কথা আপনাদের বলি, এখানে জোর কলম শব্দ বলতে কি, দুটো শব্দের কিছু কিছু অংশ বাদ দিয়ে, মানে একটা শব্দের শেষ অংশ দ্বিতীয় শব্দের প্রথম অংশ বাদ দিয়ে বাকি অংশের মধ্যে যে জোড়া লাগানো, এই যে কলম সৃষ্টি করা হয় যেভাবে একটি গাছে, ঠিক সেই রকমই যদি হয় তাহলে সেটা হয় জোর কলম শব্দ। তাহলে স্বাভাবিকভাবে এই অপশানটা কিন্তু হচ্ছে না। থাকছে কোনটা? লোকনিরুক্তি, সাদৃশ্য, বিমিশ্রণ। ধ্বনি পরিবর্তনের একাধিক কারণ রয়েছে, যেমন তার মধ্যে একটা হলো লোকনিরুক্তি। শ্বাসাঘাত, উচ্চারণের দ্রুততা কিংবা শ্রবণের ত্রুটি, উচ্চারণের ত্রুটি, ভৌগোলিক পরিবেশ, অবস্থানজনিত কারণ, লোকনিরুক্তি। তার মধ্যে এইটা হচ্ছে লোকনিরুক্তি। কেমন? নেক্সট আসি। কখনো কখনো অজ্ঞানতাবশত একটি শব্দের বদলে তার জায়গায় প্রায় সমধ্বনিযুক্ত অন্য একটি শব্দ ব্যবহৃত হলে তাকে কি বলা হয়? দেখুন, এখানে কি কথাটা বলেছে আপনাদের এই জায়গাটায় বুঝতে হবে, কেননা এখানে এক কথায় বলা চলে এটা একটা সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে। সেই সংজ্ঞাটা কিসের সংজ্ঞা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, এটাই হলো এখানে প্রশ্ন। একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে বলা হচ্ছে যে কখনো কখনো অজ্ঞানতাবশত, মানে ব্যাপারটা কি রয়েছে? অ্যাকচুয়াল খুব বেশি টাফ ব্যাপার নয়, প্রশ্নের মধ্যেই উত্তর একটু হালকা করে লুকিয়ে থাকে, একটু উঁকি দেয়, আপনাকে সেই জায়গাটা থেকেই খুঁজে বের করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে বেসিক জায়গা থেকে বলার চেষ্টা করছি, খুব বেশি গভীরে যাচ্ছি না। কখনো কখনো অজ্ঞানতাবশত একটি শব্দের বদলে তার জায়গায় প্রায় সমধ্বনিযুক্ত, এই জায়গাটাও লক্ষ্য করুন, সমধ্বনিযুক্ত অন্য একটি শব্দ ব্যবহার করা হয়। অজ্ঞানতাবশত মানে ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন যে আপনার অজ্ঞানতাবশত, অন্যমনস্কতাবশত, এবং তার জায়গায় সমধ্বনিযুক্ত অন্য একটি শব্দ উচ্চারণ করা হচ্ছে। এখানে আপনারা অপশানে দেখতেই পাচ্ছেন কোনটা সঠিক উত্তর হবে। আমরা অ্যান্সার অলরেডি দিয়েই দিয়েছি যে সঠিক উত্তর হবে শব্দ বিভ্রম। কিন্তু কেন হবে সেটা বলি। শব্দ বিভ্রম, এই দেখুন, অজ্ঞানতা আর এই বিভ্রম এর মধ্যে কিন্তু মিল রয়েছে। আমি কিন্তু খুব বেশি মানে সূত্রের নিয়মে যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে বেসিক জায়গা থেকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা বলবেন সূত্র অনুযায়ী কথা বলুন, সেটাও নিশ্চয়ই আসবো সেই ব্যাপারে। এটার সঠিক উত্তর হচ্ছে শব্দ বিভ্রম। বিশ্রান্ত হবে না, কেননা কি বলেছে প্রশ্নটা? কখনো কখনো অজ্ঞানতাবশত একটি শব্দের বদলে তার জায়গায় প্রায় সমধ্বনিযুক্ত অন্য একটি শব্দ ব্যবহার করা হয়। তাহলে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করছে, তাহলে বিমিশ্রণ কী হচ্ছে? বিমিশ্রণ মানে উল্টোপাল্টাভাবে যদি সেটা মেশানো থাকে, তাহলে সেটা হয়। লোকনিরুক্তি, লোকনিরুক্তি তো আমরা একটু আগেই জেনে এসেছি যে এটা হবে না। আর ভ্রান্ত বিশ্লেষ, এর সঙ্গে অনেকটা কিন্তু ডাউট সৃষ্টি হয় এই দুটোর মধ্যে। কেমন? নেক্সট আসি। সবার নজর এড়িয়ে কখন সে চলে গেল, এটি যে ধরনের কর্তার উদাহরণ। এখানে এই ব্যাপারটা লক্ষ্য করুন, এখানে কর্তা বলতে কি আমরা ধরে নিতে পারি সে, তাই তো? এই জায়গাটায় আমরা ধরে ফেলি, কিন্তু সেটা কে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। বলছে সবার নজর এড়িয়ে কখন সে চলে গেল, এটি যে ধরনের কর্তার উদাহরণ। কিন্তু কর্তাকে আমরা এখানে পাচ্ছি যে সে, কিন্তু সেটা কে সেটা পাচ্ছি না। স্বাভাবিকভাবেই তাহলে এটা উহ্য রয়েছে, অর্থাৎ এটি উহ্য কর্তার উদাহরণ। আলংকারিক কর্তা তো নয়, সাধনকর্তা না, আর অনুক্ত কর্তা। এই যে উহ্য কর্তা আর অনুক্ত কর্তা, এর মধ্যে কিন্তু ডাউট সৃষ্টি হয়ে যায়। অনুক্ত বলতে যেটা উক্ত নয়, আর উহ্য মানে সে উপস্থিত কিন্তু সে উহ্য রয়েছে এই মুহূর্তে। সেটা কে সেটা উল্লেখ নেই, কিন্তু সে কিন্তু এখানে উপস্থিত রয়েছে, এই জন্যেই কিন্তু এটা উহ্য। গোলা ও বারুদ, এটি যে ধরনের দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা দ্বন্দ্ব সমাস, মাঝে ও এবং এইসবের উল্লেখ থাকে। তো কিন্তু সেটা বলা হচ্ছে কোন ধরনের দ্বন্দ্ব সমাসের উদাহরণ। সমার্থক দ্বন্দ্ব না, সমার্থক মানে কি আমরা সকলেই জানি, সমার্থক জিনিসটা কি, একই অর্থ কিন্তু ভিন্ন উচ্চারণ। অ্যাক্সেস দ্বন্দ্ব, অ্যাক্সেস দ্বন্দ্ব বলতে কি হয়? আমি, তুমি, সে একসঙ্গে বলা হচ্ছে আমরা, সেটা হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। অনুচর অর্থপ্রকাশক দ্বন্দ্ব সবকটি, এখানে সবকটি তো হচ্ছে না, তাহলে অনুচর অর্থপ্রকাশক দ্বন্দ্ব এটাই এখানে সঠিক উত্তর। কেন বলছি? গোলা এবং বারুদ, এটা সম্পূর্ণ বিষয়টা কনসেপ্ট দিয়ে আপনাদের বুঝতে হবে, তাহলেই হবে। গোলা এবং বারুদ, গোলা কি একটা যন্ত্র বিশেষ, আর বারুদটা কি তার কাঁচামাল যাকে বলে। বারুদের দ্বারাই গোলার কাজটা
বুঝতেই পাচ্ছেন বিশেষ কিছু বলার কিছু নেই। তাহলে গোলা এবং গোলাটা হচ্ছে মেন, আর বারুদ হচ্ছে তার অনুচর, তাকে অনুসরণ করছে। ঘটি বাটি সেটা কিন্তু সহচর হচ্ছে, কিন্তু এটা অনুচর, কেননা গোলা আর বারুদ এক জিনিস কিন্তু নয়। গোলা একটা বড় বস্তু, বারুদ তার ভেতরে কিন্তু থাকে বা তার ভেতরে দেওয়া হয়। বুঝতে পারলেন ব্যাপারটা? স্বাভাবিকভাবে এটা কিন্তু অনুচর অর্থপ্রকাশক দ্বন্দ্ব, অর্থাৎ এটা অনুচর অর্থপ্রকাশ করছে। নেক্সট আসি, বাপে কাঁদে মেয়েও কাঁদে বাক্যটি যার উদাহরণ। একটা জিনিস লক্ষ্য করতে হবে, এটা কিন্তু কি যৌগিক বাক্যের উদাহরণ। প্রথম একটা উদাহরণ আমাদের এই জায়গা থেকে লক্ষ্য করতে হবে, কেননা এখানে কিন্তু কমা দেওয়া রয়েছে। দেখুন এই কমাটা যেহেতু দেয়া রয়েছে, এই জায়গাটা থেকে আপনাদের ধরে নিতে হবে সরল বাক্য এটা কিন্তু নয়। সরল বাক্য কি হয়, সরলে থাকে বাক্যটা। জটিল বাক্য তো সেটা হবে না, একটার অধীন আরেকটা। মিশ্র বাক্য বলতে কি বিভিন্ন সরল বাক্য প্লাস সরল বাক্য, কিংবা সরল বাক্য প্লাস জটিল বাক্য, যৌগিক বাক্য প্লাস সরল বাক্য, এই যে মানে এক শ্রেণীর বাক্যের সঙ্গে আরেক শ্রেণীর বাক্যের যদি মিশ্রণ ঘটে তখন সেটা হয়ে যায় মিশ্র বাক্য। আর এইটা হবে কিন্তু সঠিক উত্তর হিসেবে যৌগিক বাক্যের উদাহরণ, বাপে কাঁদে মেয়েও কাঁদে। নেক্সট আসি, পুলিশ চোরটিকে ধরল। এই বাচ্চে অর্থাৎ এটি কার প্রাধান্য ঘটেছে? পুলিশের প্রাধান্য প্রকাশ পেয়েছে, চোরটির প্রাধান্য প্রকাশ পেয়েছে, বা চোরটি প্রধান হয়ে উঠেছে? ধরা ক্রিয়া প্রাধান্য পেয়েছে, নাকি কোনোটাই নয়? কোনোটাই নয় এখানে হবে না, অর্থাৎ একটা অপশান এখানে কাটা গেল। নেক্সট আসি, দেখুন একটু ভালোভাবে বিষয়টা একটু চিন্তা করে বুঝতে হবে, একটু ভেবে নিতে হবে, তাহলেই চলবে। পুলিশ চোরটিকে ধরল, এখানে চোরটির প্রাধান্য কিন্তু নেই, আছে পুলিশের। অর্থাৎ আমরা ভাবছি যে পুলিশ যেহেতু চোরটাকে ধরে নিয়েছে, তাহলে অনেকটা নিশ্চিন্ত থাকা গেল, চোরের উপদ্রব আর থাকছে না। চোরটার প্রাধান্য না পেয়ে আমরা বলছি পুলিশ চোরটাকে ধরলো, অর্থাৎ পুলিশ ধরে ফেলেছে। আমাদের খবর চোরটা নয়, আমাদের খবর হচ্ছে পুলিশটা ধরেছে। এখানে দুটোই প্রাধান্য, দেখুন পুলিশ এবং চোর দুটোই বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে, কিন্তু আপনাকে তার মধ্যে কোনটা বেশি প্রাধান্য পাচ্ছে সেটাকে লক্ষ্য করতে হবে। এইভাবে আপনাদেরকে একটু ভেবে নিতে হবে। নেক্সট, গন্তব্য প্রকৃতি প্রত্যয় করলে কী হবে? গম ধাতুর তব্য প্রত্যয়, একদম সরাসরি উত্তর দিয়ে দেবো, বিশেষ কিছু ব্যাপার নয়। 70 বছর বয়সে ইলিয়াস পশমের কোট বিক্রি করলো। এটা মনীন্দ্র দত্ত তর্জমাকৃত ইলিয়াস গল্প থেকে এসেছে, লিও তলস্তয়ের লেখা, পাঠ্যের মধ্যেই রয়েছে 9-এ, তাই তো? বলা হচ্ছে যে রেখাঙ্কিত পদটি কার উদাহরণ? এটা প্রত্যেকটার মধ্যেই দেখুন বিশেষণ দেওয়া রয়েছে, কোনো অসুবিধে নেই, কেননা এটা দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদির মধ্যে পড়ছে, কেননা এটা পশমের কোট বলতে তার গুণ বোঝাচ্ছে। কিন্তু সেই বিশেষণের মধ্যে কোনটার অন্তর্গত হবে? পূরণবাচক হবে কি না? পূরণবাচক কোনটা বলুন তো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সংখ্যা না বলে, ধরুন 1 না বলে যদি বলা হয় প্রথম, সে ক্লাস 7-এ পড়ছে, সেটা না বলে আমরা যদি বলি সে ক্লাস 7ম শ্রেণীতে পড়ছে, এই যে 7 না বলে বললাম সপ্তম, সপ্তমটা হচ্ছে পূরণবাচক, আর 7 যদি বলা হয় সেটা হয়ে যাচ্ছে সংখ্যাবাচক। ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? বাকি রয়েছে ক্রিয়া বিশেষণ, মানে কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটাও নয়, অর্থাৎ আমাদের পূরণবাচক আর ক্রিয়াবাচক বাদ গেল। বিশেষ্যের বিশেষণ, এটা হবে কি? কেননা এর সঙ্গেই কিন্তু এর ডাউট সৃষ্টি করছে। বিশেষ্যের বিশেষণ, কেননা কোট হচ্ছে বিশেষ্য, তার গুণ বোঝাচ্ছে বিশেষণ, অর্থাৎ পশমটা বিশেষণ। এখানে সঠিক উত্তর দিয়ে ফেলবেন আপনারা বিশেষ্যের বিশেষণ, কিন্তু না, বিষয়টা খেয়াল করতে হবে। এখানে কোট বলা হয়েছে বিশেষ্য, খুব ভালো কথা, কিন্তু এটা লক্ষ্য করুন পশমের কোট, অর্থাৎ পশম দিয়ে নির্মিত কোট, পশম দিয়ে তৈরি করা হয়েছে কোটটিকে, তাহলে কি দেখাচ্ছে? এখানে পশমটা কোটের উপাদান, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তর আসছে রেখাঙ্কিত পদটি, অর্থাৎ পশমের কোট, এটি কিন্তু উপাদানবাচক বিশেষণ। নেক্সট আসি, তিনি নিজে সেদিন বাগানটাকে সাজাইয়া দিলেন। রেখাঙ্কিত পদটি কার উদাহরণ? নিজে বলতে কি বলুন তো? অনেকে উত্তর দিয়ে দেবেন ব্যক্তিবাচক সর্বনাম, সেটা হবে কি? নির্দেশক এটা দেবেন না, স্বাভাবিক, বুঝতেই পারছি, অনির্দেশক তো নয়। সমস্যা সৃষ্টি হবে অপশানের বেশিরভাগ ক্ষেত্রে দুটোর মধ্যে, প্রথম দুটো আপনি কেটে দিতে পারবেন, কিন্তু তারপরে যে দুটো পাবেন আপনি, সেই দুটোর মধ্যেই কিন্তু ডাউট সৃষ্টি হবে, এবং কম্পিটিশান যদি বেশি হয় তাহলে কিন্তু 4টে অপশানই কাছাকাছি থাকবে।
কিন্তু তবুও আপনাদেরকে দেখতে হবে, দেখবেন দুটোর মধ্যেই কিছুটা ডাউট সৃষ্টি করে। সেই দুটো হচ্ছে নিজে ব্যক্তিবাচক সর্বনাম নাকি আত্মবাচক সর্বনাম। নিজে মানে কি বলুন তো? নিজে মানে কি? আত্মবাচকই তো হচ্ছে, অর্থটা লক্ষ্য করুন, ব্যক্তিবাচক কিন্তু নয়। ব্যক্তিবাচকের উদাহরণে যখন আসবো আপনাদের বিষয়টা আরও ক্লিয়ার করে দেবো, সেখানে বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে উঠবে। বড় পিছল তুমি আমার হাত ধরো নহিলে পড়িয়া যাইবে, রেখাঙ্কিত পদটি যে সর্বনামের উদাহরণ। এখানে দুটো রয়েছে, দেখুন এখানে কোনটা সঠিক উত্তর হবে? দেখুন ব্যতিরেকাত্মক এখানে সঠিক উত্তর হবে, সংযোজক কিন্তু এখানে হবে না। আর সংকোচক মানে সংকোচ ঘটাচ্ছে একটা বাক্যকে, সেটা তো এখানে নয়ই। অনেকে কিন্তু বৈকল্পিক দিয়ে ফেলবেন, কেননা অর্থটা কিন্তু সেরকমই দেখাচ্ছে যে বড় পিছল তুমি আমার হাত ধরো নহিলে পড়িয়া যাইবে, অর্থাৎ বিকল্প পদ দেখাচ্ছে। অনেকে বৈকল্পিক দিয়ে দেবে, সে কারণেই এখানে অপশানটা রয়েছে প্রশ্নের মধ্যে, কিন্তু না, সঠিক উত্তর রয়েছে ব্যতিরেকাত্মক। অপু মায়ের মুখে মহাভারত শুনত, এটি যে ধরনের ক্রিয়ার উদাহরণ। দেখুন এখানে এটা কিন্তু এক কথায় দ্বিকর্মক ক্রিয়া বলা চলে। কীরকম বলুন তো? দেখুন এখানে বলছে অপু মায়ের মুখে, বিষয়টা লক্ষ্য করুন, মায়ের মুখে শুনত। এখানে মাকে জীবন্ত ব্যক্তি, আরেকটা থাকে অর্থাৎ গৌণকর্ম, আর মহাভারতটা কি? জড়বস্তু বা কাহিনী, যেহেতু জড়বস্তুই হচ্ছে এখানে, তাহলে একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণকর্ম, দ্বিকর্মক ক্রিয়া। যাই হোক, এখানে যে অপশান রয়েছে নিত্যবৃত্ত অতীত, সামান্য অতীত, ঘটমান অতীত নাকি পুরাঘটিত অতীত, অর্থাৎ এখানে ক্রিয়ার কালটা চাওয়া হয়েছে, কোন কালের কথা এখানে বলা হয়েছে। আমরা সরাসরি উত্তর দিয়ে দেবো, এটা নিত্যবৃত্ত অতীত। কেন না, অপু মায়ের মুখে মহাভারত শুনত, অর্থাৎ কন্টিনিউ শুনত, রেগুলার শুনত, নিয়মিত শুনত, তাহলে নিত্য ঘটত ব্যাপারটা, বা নিত্যই তিনি শুনতেন বা শুনত। এই যে নিত্য ঘটত, স্বাভাবিকভাবে এটা কিন্তু নিত্যবৃত্ত অতীত, অর্থাৎ অতীতে সে এই কাজটা নিত্যই করত, নিয়মিত করত। আমরা জানি অতীতে কোনো ঘটনা নিয়মিত ঘটতে থাকলে তাকে বলা হয় নিত্যবৃত্ত অতীত, সেই সূত্রই কিন্তু এখানে কার্যকরী হয়েছে। মহৌষধি সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? মহাযোগ ঔষধি, মহযোগ ঔষধি, মহান যোগ ঔষধি নাকি মহাযোগ ঔষধি। সঠিক উত্তর রয়েছে অপশান ডিতে, অর্থাৎ মহাযোগ ঔষধি, যেটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ। আমরা জানি পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো, সম্মুখ স্বরধ্বনি কতগুলি বা কোনগুলি রয়েছে, কয়টি রয়েছে, উচ্চ স্বরধ্বনি কোনগুলি, উচ্চ মধ্য কোনগুলি, নিম্ন কোনগুলি, নিম্ন মধ্য কোনগুলি, ইত্যাদি অনেক। ধ্বনির চ্যাপ্টারে কিন্তু এগুলো আরও ডিটেলস তথ্য থাকে। আমাদের এখানে প্রশ্ন রয়েছে যেটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ। সঠিক উত্তর রয়েছে অপশান সিতে, অর্থাৎ এ। কেননা এখানে বলা হয়েছে উদাহরণ নয়, কোনটা নয় সেটা খুঁজতে হবে। বাকিগুলো কিন্তু পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ, অর্থাৎ ও হস্য অ। আর তাহলে এটা কি? এ হচ্ছে সম্মুখ স্বরধ্বনির উদাহরণ, সম্মুখ স্বরধ্বনি, অর্থাৎ এ হস্যই অ্যা, এটা হয় এ হস্যই অ্যা, হয় জফলা আকার। এটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, অর্থাৎ এ হস্যই অ্যা সম্মুখ স্বরধ্বনি, ও হস্য অ পশ্চাৎ স্বরধ্বনি। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? নেক্সট আসি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি কোন কারকের উদাহরণ বা যে কারকের উদাহরণ। একটা বিষয় লক্ষ্য করতে হবে, এখানে দুটো শব্দের নিচে একসঙ্গে দাগ দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা, এখানে প্রত্যেকটাতেই বিস্পা শব্দের উল্লেখ রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে বিস্পা মানে বারবার বারবার উল্লেখ রয়েছে, তাই বিস্পা ঠিক আছে, প্রত্যেকটাতেই রয়েছে, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদেরকে খুঁজতে হবে এই বিস্পাটা কিসের, কর্মের, অধিকরণের, অপাদানের নাকি কর্তার। দেখুন আমরা সকলেই জানি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জে কুঞ্জে বলতে বাসায়, তাহলে সেটা একটা প্লেস বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। আমরা জানি স্থান কাল পাত্র বোঝালে বা আধার বোঝালে সেটা হয় অধিকরণ কারক। আর এখানে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি বলতে প্লেসটাই এখানে প্রাধান্য পাচ্ছে, সেই সঙ্গে বিস্পা তো রয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে সঠিক উত্তর রয়েছে অপশান বিতে, অর্থাৎ অধিকরণে বিস্পা। তাড়িত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তাড়িত ব্যঞ্জন কাকে বলে বলুন তো? উচ্চারণের সময় শ্বাসবায়ু দ্বারা জিভামূল যদি তাড়িত হয়,
তাই তো? তারিত ব্যঞ্জনধ্বনি ডয়শূন্য র, ঢয়শূন্য র, এই সবগুলো থাকে। আর আমরা এখানে কিন্তু উদাহরণের মধ্যে সেই ডয়শূন্য র পেয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবেই ডয়শূন্য র হলো তারিত ব্যঞ্জনধ্বনি। ল কি? পার্শ্বিক ধ্বনি। অন্তস্থ অ কি? অন্তস্থ ধ্বনি। তালবস্যও তাই। সেইভাবে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট আসি, বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের সূত্রগুলি কটি ধারায় বিভক্ত? দেখুন, একটু আগে আমরা ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। ধ্বনি পরিবর্তনের একাধিক কারণ রয়েছে, কিন্তু সেই কারণগুলি 4টি ধারায় বিভক্ত। সরাসরি উত্তরে চলে যাব, 4টি ধারায় বিভক্ত। কি কি? ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর, 4 রয়েছে ধ্বনি স্থানান্তর। এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। যেটি মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ। মূর্ধন্য বলতে কোনগুলি বলুন তো? এখানে সঠিক উত্তর রয়েছে কিন্তু অপশান সিতে, অর্থাৎ ডয়শূন্য র। মূর্ধন্য ব্যঞ্জন কোনগুলি? রি, লি, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, র, দন্তেশ্ব, এগুলো কিন্তু মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ। এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। র কি? পার্শ্বিক। বাংলা ভরা উপসর্গটি যে অর্থে প্রযুক্ত, আমরা কিন্তু পরিষ্কার জানি ভরা বলতে কি পূর্ণ অর্থে। আমরা বলি ভরাডুবি ঘটেছে। ভরাডুবি মানে কি? একেবারে ডুবে গেছে, সম্পূর্ণভাবেই ডুবে গেছে। ক্ষুদ্র কি হয়? কলসি ভরা জল, সেখানে তাহলে ক্ষুদ্র বোঝায়? নিশ্চয়ই নয়। ভরা বলতে অভাব তো হবেই না, আর মন্দ তো নয়ই। ভরা মানে মন্দ নয়, ভরা মানে পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ বাংলা ভরা উপসর্গটি পূর্ণ অর্থে প্রযুক্ত। নেক্সট, জলে জলে ভেসে গেল দেশটা। এটা কিন্তু আমরা জলে জলে বলতে অধিকরণে বিস্পা পাচ্ছি সেদিক থেকে দেখতে গেলে, কিন্তু এখানে যেটা চাওয়া হয়েছে রেখাঙ্কিত পদটি যার উদাহরণ কি? এখানে বলছে করণ কারক। প্রত্যেকটিতেই রয়েছে দেখুন, তবে করণের পাশাপাশি দেখুন এখানে করণ, এখানেও করণ, এখানেও করণ, এখানেও করণ, কোথাও শেষে উল্লেখ, কোথাও করণটা প্রথমে উল্লেখ। করণ কারণ এই কারণে, কারণ আমরা জানি করণ কারক বলতে দ্বারা, দিয়া, কর্তৃক এইসব বোঝায়। আর এখানে জলে জলে ভেসে গেল দেশটা, এর মূল টার্মটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি, মানে জলে জলের দ্বারা, মানে জলের দ্বারা ভেসে গেল দেশটা, বন্যা আর কি, বন্যার কারণে ব্যাপারটা হচ্ছে। আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হলে যে জল জমে সেটাও বলা হয়। তো যাই হোক, এখানে যেটা চাওয়া হয়েছে জলে জলে ভেসে গেল দেশটা, রেখাঙ্কিত পদটি যার উদাহরণ। উপায়াত্মককরণ, হেতুময়করণ, সমধাতুজকরণ, নাকি করণে বিস্পা? দেখুন এখানে আমরা একটু আগেই বলছিলাম যে 4টে অপশানই কাছাকাছি থাকে, তবে এখানে 3টে অপশান কাছাকাছি আছে। প্রথম কথা এটাই বলবো, সমধাতুজকরণটা কাছাকাছি নেই এবং এটা তো হবেই না। এই কারণে সমধাতুজ বলতে কি? ধাতুটা মানে যেটার নিচে দাগ আছে সেইটা যে ধাতু দিয়ে নির্মিত, আর ক্রিয়াটাও সেই ধাতু থেকে নির্মিত। একদম ফ্ল্যাটভাবে আপনাদের বলে দিলাম, ঠিক আছে? বিশেষ্য বা বিশেষণ যে ধাতু থেকে নির্মিত এবং বাক্যের অন্তর্গত ক্রিয়াপদটিও সেই ধাতু থেকে নির্মিত হলে সেটা হয়ে যাচ্ছে সমধাতুজ। এবার সেটা করণ কি কর্ম কি কর্তা সেটা আলাদা ব্যাপার। তো প্রথম কথা এটাই যে সমধাতুজ করণটা এখানে হচ্ছে না, বাকি 3টে অপশান কাছাকাছি রয়েছে। আমরা একটু আগেই বলেছি যে জলে জলে দ্বারা ভেসে গেল মানে করণকারক, ঠিক আছে, কিন্তু একটা বিষয় হচ্ছে করণকারকের কোন শ্রেণীর মধ্যে পড়ছে এটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। তার মধ্যে প্রথমে আমরা সমধাতুজকরণটা বাদ দিয়েই দিয়েছি, বাকি রয়েছে 3টে। তার মধ্যে থাকছে উপায়ত্তককরণ। অনেকে বলবে জলের উপায় মানে উপায় বোঝাচ্ছে, উপায়ের কারণে এটা হয়েছে, সেটা কি উত্তর হবে? এটা কিন্তু হবে না, উপায়াত্মক নয়, কিন্তু কাছাকাছি আছে, সকলে দিয়ে দিতে পারে উত্তর, সেজন্যই এটা সমস্যা সৃষ্টি করে। হেতুময়করণ, জলের হেতু, এটা দেশটা ভেসে গেল, সঠিক উত্তর একদম, কোনো অসুবিধে নেই। যদি বলা হতো জলে ভেসে গেল দেশটা তাহলে কিন্তু এটা হেতুময় হয়ে যেত, কিন্তু আমাদের প্রধান সমস্যা এটাই যে দুটো শব্দের নিচে দাগ দেওয়া আছে, অর্থাৎ একই শব্দ এবং সেটা একই শব্দ এবং একই শব্দ দুবার উচ্চারিত হয়েছে, বারবার উচ্চারিত হয়েছে, স্বাভাবিকভাবে এটা বিস্পা, অর্থাৎ সঠিক উত্তর রয়েছে ডি অপশানে, অর্থাৎ করণে বিস্পা। আমরা একটু আগেই জেনে এসেছি, এটা আরও ডিটেলসে জানলাম। ছোট থেকে ছোট্ট ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করছে? সঠিক উত্তর বলে দেব ব্যঞ্জন দ্বিত্ব, অর্থাৎ একই শব্দের দুবার উচ্চারণ। একটু ভেঙে দেখুন না, ছ যোগ ও যোগ ট যোগ ও। এবারে দ্বিতীয়টাকে ভাঙুন, দেখুন ছ যোগ ও যোগ ট যোগ ট, কেন টয় টয় আছে, তাহলে দেখুন এখানে ট প্লাস ও আর এখানে ট প্লাস ও, অর্থাৎ ট এবং ট ঠিকই রয়েছে, কিন্তু এখানে ও এর জায়গায় ট হয়ে গেছে। খুব ভালো কথা,
অর্থাৎ এখানে একটা লক্ষ্য করুন, টটা দুবার উচ্চারণ হয়েছে, দ্বিতীয়বার উচ্চারিত হয়েছে, দুবার উচ্চারিত হয়েছে, যার জন্য এটা হয়ে গেছে দ্বিত্ব। কেন? দ্বিত্ব শব্দের অর্থ দুই। বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এবং ট কি? ব্যঞ্জন ধ্বনি, স্বাভাবিকভাবেই এটা হলো ব্যঞ্জন দ্বিত্বের উদাহরণ। তো এই আমরা 20টা প্রশ্ন আলোচনা করলাম পূর্বেকার রীতিমতো, পূর্বেকার কথা মতো, পূর্বেকার নিয়ম মতো। প্রতিটা এপিসোডে আমরা 20টা করে প্রশ্ন আলোচনা করব। এই নিয়ে 100টা এপিসোড আপনাদের সামনে নিয়ে আসবো। এ ব্যাপারে আপনাদের কিছু মতামত থাকলেই জানাতে পারেন, কিছু বক্তব্য থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে পেশ করতে পারেন। তো আজ আপাতত এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, প্রয়োজনদের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।